শতভাগ দেশীয় কাঁচামালের উপর নির্ভর করে দেশেই তৈরি হচ্ছে চামড়ার নিত্য নতুন পণ্য। রপ্তানি বাড়াতে লেদার গার্মেন্টস শিল্প স্থাপনের পরামর্শ এ খাতের বিশেষজ্ঞদের। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীতে বছর বছর বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়া। অভিযোগ, ভাড়াটিয়াদের জটিলতা নিরসনে হাইকোর্টের নির্দেশনা থাকলেও নেই বাস্তবায়ন। রংপুরের মিঠাপুকুরে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও জামায়াত শিবির ঘরানার প্রতিষ্ঠান আরডিপি। আইনি জটিলতায় ব্যবস্থা নিতে পারছে না সমবায় বিভাগ। এবং অবশেষে আবারও চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে জালে ধরা পড়ছে নানা আকারের ইলিশ। স্বস্তিতে জেলেরা, সরগরম মাছের আড়তগুলো। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার। দেখতে পাচ্ছি ডিএসসিএক্স অর্থাৎ প্রধান সূচকের অবস্থান এখনো পর্যন্ত 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4786 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সরিয়া সূচক দেখতে পাচ্ছি কিছু সংখ্যক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1176 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচক দেখতে পাচ্ছি কিছু সংখ্যক কমে দাঁড়িয়েছে 1826 পয়েন্ট। অন্যদিকে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে দেখতে পাচ্ছি 3 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবং লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখনো পর্যন্ত দাম বেড়েছে 40টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। অন্যদিকে দাম কমেছে 15টির এবং অপরিবর্তিত রয়েছে 16টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। দর্শক, আমরা চলে যাব এখন টপ 20 শেয়ারের। দেখে নেব তালিকার প্রথম অবস্থানে কে রয়েছে। দেখতে পাচ্ছি আমান ফিড রয়েছে টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 72 টাকা 90 পয়সা বা 71 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 71 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 69 টাকা 10 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 10 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 10 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 10 টাকা 30 পয়সা। এমআরএল ওয়ার্ল্ড রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 50 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 50 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 50 টাকা 10 পয়সা। অন্যদিকে ওরিয়ন ইনফিউশন রয়েছে টপ 20 শেয়ারে দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 62 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 62 টাকা 90 পয়সায় এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 62 টাকা 40 পয়সা। অন্যদিকে সাইফ পাওয়ারটেক রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 82 টাকা 50 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 82 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 10 পয়সা কমাতে দেখতে পাচ্ছি যে 82 টাকা 40 পয়সা। অন্যদিকে বেকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 17 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 17 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 16 টাকা 60 পয়সা। লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 30 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 30 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 30 টাকা 50 পয়সা। এনসিসি বিএলএমএফ1 রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 5 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 5 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 5 টাকা 20 পয়সা। অন্যদিকে বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 113 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 114 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 113 টাকা 60 পয়সা। মতিন স্পিন রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে দেখতে পাচ্ছি, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 47 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 47 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 47 টাকা 50 পয়সা। অন্যদিকে 11তম অবস্থানে রয়েছে ওয়েল, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সর্বনিম্ন লেনদেন মূল্য 54 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 55 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 54 টাকা 80 পয়সা। লাইন বিডি রয়েছে টপ 20 শেয়ারের 12তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 1340 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 1340 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 1338 টাকা 90 পয়সা। তশরিফা রয়েছে টপ 20 শেয়ারের 13তম অবস্থানে, বেক্সিমকো ফার্মা রয়েছে 14তম অবস্থানে, তারপর দেখতে পাচ্ছি ডিএসএইচ গ্রাম রয়েছে টপ 20 শেয়ারের 15তম অবস্থানে, আইএল এফএল
এফএসএল রয়েছে টপ 20 শেয়ারের 16তম অবস্থানে, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ 20 শেয়ারের 17তম অবস্থানে, টেলিকম খাতের প্রতিষ্ঠান জিপি রয়েছে গ্রামীণফোন 18তম অবস্থানে, বেক্সিমকো রয়েছে টপ 20 শেয়ারের 19তম অবস্থানে এবং বিডি ল্যাম্পস রয়েছে টপ 20 শেয়ারের 20তম অর্থাৎ সবশেষ অবস্থানে। দর্শক, শেয়ার বাজারের খবরাখবর শেষ করার আগে দেখে নেব আরেকবার সূচকের অবস্থান। দেখতে পাচ্ছি ডিএসসিএক্স অর্থাৎ প্রধান সূচক এখনো পর্যন্ত 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4786 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সরিয়া সূচক দেখতে পাচ্ছি কিছু সংখ্যক বেড়ে দাঁড়িয়েছে 1176 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচক কিছু কমে দাঁড়িয়েছে 1826 পয়েন্ট। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। শতভাগ দেশীয় কাঁচামালের ওপর নির্ভর করে এখন দেশেই তৈরি হচ্ছে চামড়া তৈরি নিত্য নতুন পণ্য। চামড়ার প্রক্রিয়াজাত এসব পণ্য স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানিও করছেন উদ্যোক্তারা। তবে আন্তর্জাতিক বাজার চাহিদার কথা মাথায় রেখে রপ্তানির হার আরও বাড়াতে লেদার গার্মেন্টস শিল্প স্থাপনের পরামর্শ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে। এ কোনো কাপড় সেলাইয়ের দৃশ্য নয়, সুনিপুণ হাতের ছোঁয়ায় চামড়ার উপর চলছে সেলাই মেশিনের সূচ আর সুতোর কারুকার্য। জুতো আর জ্যাকেটের চিরন্তন ধারণাকে ছাপিয়ে এখন চামড়া ব্যবহার হচ্ছে নিত্য নতুন সব ফ্যাশনেবল পণ্যে। হ্যান্ডব্যাগ, সাইড ব্যাগ, মানি ব্যাগ আর বেল্টের পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের এসব কারখানায় এখন তৈরি হচ্ছে চামড়ার মোবাইল, ট্যাব, ল্যাপটপ কভার। ঘর সাজানোর উপকরণও বাদ যাচ্ছে না এই তালিকা থেকে। আমরা কিছু কর্পোরেট গিফট বক্স করছি, লেদারের টিস্যু বক্স করছি, এবং এখন আমরা কিছু কাজ করছি যেমন বাসাকে সাজানোর জন্য লেদারের কিছু জিনিস ইউজ করা হচ্ছে, যেমন স্পেশাল কিছু ফ্রেম ইউজ করা হচ্ছে, ফটো ফ্রেম ইউজ করা হচ্ছে। আমরা সোফার কভারটা চাচ্ছি লেদারের করার জন্য, কুশন কভার লেদার দিয়ে করছি আমরা, ইভেন কিছু ফুলদানিও করা যায় আসলে লেদার দিয়ে। শুধু ঢঙে নয়, চলতি ফ্যাশনের কথা বিবেচনায় রেখে রঙেও রয়েছে নানা বৈচিত্র্য। এছাড়াও চামড়ার সাথে কাপড়, মেটাল, পাটের মিশেল পণ্যগুলোতে যোগ করেছে আলাদা মাত্রা। আর উদ্যোক্তারা বলছেন দেশীয় প্রক্রিয়াজাত চামড়ার দীর্ঘস্থায়ী বৈশিষ্ট্যের কারণে স্থানীয় বাজার ছাড়িয়ে এসব পণ্যের কদর বেড়েছে দেশের বাইরেও। আমরা এখন ছোট ছোট এক্সপোর্ট করতেছি কম্বোডিয়া, তারপরে জর্ডান, আর এরপরে আছে হচ্ছে মাদাগাস্কার, আফ্রিকার কিছু দেশগুলিতে আমাদের মার্কেট আছে এবং ওইখান থেকে আমরা ছোট ছোট কাজ করতেছি। এদিকে শিল্পের প্রসার বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রয়াদেশ নির্ভরতা কমিয়ে উদ্যোক্তাদের নিজস্ব ব্র্যান্ড তৈরির পরামর্শ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রক্রিয়াজাত চামড়ার পণ্যের আন্তর্জাতিক রপ্তানি বাজার ধরতে দেশে লেদার গার্মেন্টস শিল্প গড়ে তোলা জরুরি বলেও মনে করছেন তারা। লেদার গার্মেন্টস, জ্যাকেট, ব্লাউজ, স্কার্ট, প্যান্ট, শার্ট, সেইগুলো দেখতে ওরকমই হবে যেরকম আমরা কাপড়ের দেখি ওরকমই, কিন্তু চামড়ার সেটা খুব ভালো বাজার আছে, ভালোভাবে তৈরি করতে পারলে এখান থেকে বড় মার্কেটও পাওয়া যাবে এবং ভবিষ্যতে আর অনেক ফ্যাক্টরি হতে পারে। চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়াতে স্বল্প সুদের শিল্প ঋণ প্রয়োজন বলেও জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বছর বছর বাড়ি ভাড়া বাড়ানো এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভাড়াটিদের অভিযোগ, বাড়ি ভাড়া নিয়ে নীতিমালা থাকলেও তা মানেন না বেশিরভাগ বাড়ির মালিক। তার উপর গ্যাস, বিদ্যুতের দাম বাড়ায় অনেকটা শাপে বড় হয়েছে বাড়িওয়ালাদের জন্য। আর সিটি কর্পোরেশন বলছে হোল্ডিং ট্যাক্স না বাড়লেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বাড়ি ভাড়া বাড়াচ্ছেন মালিকরা। সম্প্রতি বাড়িওয়ালা ভাড়াটিয়া দ্বন্দ্ব নিরসনে হাইকোর্ট নির্দেশনা দিলেও এর বাস্তবায়ন শুরু হয়নি এখনো। বিস্তারিত জানাচ্ছেন তানিন মেহেদি। স্বামী সন্তানকে নিয়ে কাঁঠাল বাগানের একটি ফ্ল্যাটে থাকেন ফৌজিয়া হক। স্বামী স্ত্রী দুজন চাকরি করলেও প্রতি মাসে আয়ের বড় একটা অংশই চলে যায় বাড়ি ভাড়ার টাকা গুনতে। এর উপর রয়েছে হুটহাট করে ভাড়া বাড়ানোর বিড়ম্বনা। 15 দিন আগে বলে দিল যে জানুয়ারি থেকে আপনার বাসা ভাড়া এত টাকা বাড়ানো হবে। ওই কথাটাই আমাদেরকে মেনে নিয়েই থাকতে হচ্ছে। যেমন বাড়ি ভাড়া বাড়াই দিচ্ছি, কিন্তু আবার আরেক জায়গা থেকে হচ্ছে আমাদের আরেকটা খাত থেকে ব্যয় কমিয়ে দিয়ে ওইখানে বাড়াই দেওয়া হচ্ছে। চাকরিজীবী ছাড়াও রাজধানীর ভাড়াটিয়াদের একটা বড় অংশ বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তাদের অভিযোগ, বাড়ি ভাড়া আইন অনুযায়ী ভাড়া দেওয়ার আগে চুক্তিপত্র সম্পাদনের নিয়ম থাকলেও তা মানেন না বাড়িওয়ালারা। সম্প্রতি সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোয় বাড়ি ভাড়াও এর প্রভাব পড়েছে। সরকার যেহেতু গ্যাসের এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে, সুতরাং মালিকের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের বাড়িওয়ালারা জিম্মি করেই হচ্ছে তারা যখন ইচ্ছা তখন হচ্ছে বাসা ভাড়া বাড়াচ্ছেন। তার উপর হচ্ছে এই গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোটা একটা শাপে বড়ি হয়েছে তাদের জন্য।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে বাড়ি মালিকরা অতি উৎসাহী হয়ে ভাড়া বাড়ান। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। বাড়ি ভাড়াটা রেন্ট কন্ট্রোল বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে, তারাই সাধারণত দেখে থাকে। যেহেতু আমরা ট্যাক্স কিন্তু বৃদ্ধি করিনি, সেহেতু বাড়ি ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতা নিরসনে 2010 সালে হাইকোর্টে একটি রিট আবেদন করে বেসরকারি একটি সংস্থা। এর 5 বছর পর গত জুলাই মাসে 6 মাসের মধ্যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন হাইকোর্ট। যেটা রায় হয়েছে, কিন্তু রায়ের সার্টিফিকেট কপি এখনো আমরা হাতে পাইনি। তবে এটুকু তারা করতে পারতো, সেটা হলো কমিশন গঠন করার ব্যাপারে যে নির্দেশনা মিডিয়ায় তো এসছে, কাদেরকে নিয়ে কমিশন করতে হবে, কয়জনকে, সেটা হয়তো যদি তারা করতো, এটা আমার মনে হয় করতে পারতো তারা। হাইকোর্টের আদেশে বলা হয় মন্ত্রী পরিষদ সচিব 7 সদস্যের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন করবেন। কমিশন গঠন হলে বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ নিরসনে তা কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ভাড়াটিয়াদের। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এই সময় বাণিজ্যে আরো যা থাকছে। এক দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 42,210 টাকায়। রংপুরের মিঠাপুকুরে দরিদ্র জনগোষ্ঠীর জমানো কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে জামায়াত শিবির ঘরানার আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামে একটি আর্থিক প্রতিষ্ঠান। অতিরিক্ত লাভের আশায় প্রতিষ্ঠানটিতে টাকা আমানত রেখে এখন সর্বশান্ত প্রায় 1,500 গ্রাহক। এ অবস্থায় আমানতকারীদের অর্থ ফেরাতে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এদিকে জেলা প্রশাসনের নির্দেশের পরেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সমবায় বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। মিঠাপুকুর কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা গোলেনুর বেগম ইট ভাঙ্গার কাজ করে সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রায় 3 বছর ধরে মাসিক কিস্তিতে আরডিপি নামে একটি প্রতিষ্ঠানে টাকা জমা রাখতেন। কিন্তু টাকা ফেরত না দিয়েই কর্মকর্তাদের লাপাত্তার খবরে চরমভাবে বিপর্যস্ত তিনি। 2,85,000 টাকার মতো রাখছি, আর দিন কিস্তি মনে হয় এরকম হবে, নানি করে 20-25,000 টাকা হবে, কিন্তু এরা হঠাৎ করে একদিন আইতে পালে গেল। ইসলামী শরিয়ার দোহাই দিয়ে 2012 সালের সেপ্টেম্বরে মিঠাপুকুর উপজেলা শহরে সঠিবাড়ি এলাকায় খুঁটিগাড়ে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট MCS লিমিটেড। অতিরিক্ত মুনাফার প্রলোভনে গোলেনুর বেগমের মতো দরিদ্র মানুষগুলো টাকা জমান প্রতিষ্ঠানটিতে। কিন্তু চলতি বছরের মে মাসে কার্যালয়টিতে তালা ঝুলিয়ে সবার অজান্তে উধাও হয়ে যান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই অবস্থায় আমানতকৃত অর্থ ফেরত নিয়ে শঙ্কিত দরিদ্র মানুষগুলো। আর আমানতকারীদের অর্থ ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গরিব মানুষ বস্তিতে থাকে, হয়তো টাকাটা জমাইলে ওইটা একটা ভবিষ্যতে অবলম্বন হবে। জুলুম করে আমাকে ঢুকেছে, এখন টাকাগুলো নিয়ে পালাইছে। এরা কারা, বাংলাদেশে এদেরকে খুঁজে বের করা হোক এবং মানুষের যারা আমানত করেছেন, গরিব সাধারণ মানুষের আমানতটা ফিরে দেওয়া হোক। এদিকে আরডিপি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয় জেলা প্রশাসন। তবে সমবায় বিভাগের কর্মকর্তা বলছেন সীমাবদ্ধতার কারণে পদক্ষেপ নিতে পারছেন না তারা। আমানতকারীদের আমানত নিয়ে আরডিপি সঠিবাড়ি মিঠাপুকুরের শাখাটির কর্মকর্তারা পালিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা সহ তাদের আমানত যাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদেরকে বলেছি। যেহেতু আমার এখান থেকে নিবন্ধন না, আর সেই কারণে আইনগত কোনো ব্যবস্থা আমার এখান থেকে নেওয়া, পাবলিককে সচেতন করা ছাড়া আর আইনগত যে ব্যবস্থা এটা ঢাকা থেকে নিতে। মিঠাপুকুর ও আশপাশ এলাকার 1,600 গ্রাহকের প্রায় 3.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দর্শক, দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সহকর্মী হাজিরা শিউলির কাছে। তিনি রয়েছেন নগরীর বন্দর এলাকায়। শিউলি, বন্দর এলাকার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? মাহমুদ, আপনি জানেন যে গত রোজার ঈদের পর থেকেই টানা ভারী বর্ষণ, বৈরী আবহাওয়া সহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট বেশ বেড়ে গিয়েছিল। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের যে অপারেশনাল কার্যক্রম, পণ্য ওঠানামা, কন্টেনার ডেলিভারি সহ সব কিছুর উপরে বেশ চাপ পড়ে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে যে আমদানি রপ্তানি প্রবৃদ্ধি, সেটা কিন্তু বিগত সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে সেভাবে বন্দরের পরিকল্পনা এবং যন্ত্রপাতি না থাকায় বন্দর কর্তৃপক্ষকে অপারেশনাল কার্যক্রমে বেশ ব্যাঘাত পেতে হয়। বিশেষ করে খালি কন্টেনার নিয়ে বেশি বিপাকে পড়তে হয় কর্তৃপক্ষকে। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার ধারণ ক্ষমতা
37,000 টিউএস, কিন্তু খালি কন্টেনার ধারণ ক্ষমতা রয়েছে 5,000 টিউএস। কিন্তু বেশ কিছুদিন আগেও বন্দরে প্রায় 9,000 টিউএসেরও বেশি খালি কন্টেনার ছিল, যার ধারণ ক্ষমতা ছিল 4,000 টিউএস বেশি। তবে এই পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করে বিশেষ পদক্ষেপ নেয় এবং বর্তমানে খালি কন্টেনার জট অনেকটাই কমে এসেছে এবং তার ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম রয়েছে। এবং আমার কাছে যে তথ্য রয়েছে তাতে বর্তমানে খালি কন্টেনার রয়েছে 4,316 টিউএস। তবে বন্দরে যে টোটাল মোট কন্টেনার সংখ্যা সেটা কিন্তু এখনও বলা যায় বেশ ভালো পরিমাণ আছে। বর্তমানে খালি এবং ভরা খালি এবং পণ্যভর্তি কন্টেনার আছে 32,040 টিউএস। এবং এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে বন্দরের ধারণ ক্ষমতা 37,000 টিউএস হলেও বন্দরের যে কন্টেনার হ্যান্ডলিং, যন্ত্রপাতি মুভমেন্ট এবং সার্বিক যে অপারেশনাল কার্যক্রম সেটার কারণে 10 থেকে 15% স্পেস কিন্তু খালি রাখতে হয়। যে কারণে কন্টেনার সংখ্যা যখন বেড়ে যায় তখন বন্দরের সার্বিক কার্যক্রমের উপর ব্যাপক চাপ পড়ে। তবে সবকিছু মিলিয়ে এখন বন্দর কর্তৃপক্ষ তাদের চেষ্টা করছে যেন কন্টেনার জট কমিয়ে আনা যায় এবং জাহাজের গড় অবস্থানকালও মাঝখানে বেশ বেড়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে বন্দরের যে জেটি রয়েছে সবগুলো জেটিতেও কিন্তু জাহাজে থাকার কারণে দেখা গেছে যে বহির্নোঙরে বড় জাহাজগুলো যেগুলো কিছু পণ্য খালাস করার পর আবার জেটিতে ভেড়ে সেই জাহাজগুলোকে নির্ধারিত সময়ের চেয়ে 1 থেকে 2 দিন বেশি অপেক্ষা থাকতে হতো। তবে সেই জাহাজের অবস্থানকালও বহির্নোঙরে জাহাজের অবস্থানকালও কিছুটা কমেছে বলে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদেরকে জানিয়েছে। তারপরেও এখনও বন্দরের যে জট সেটা 32,000 টিউসের বেশি এবং এই জন্য বন্দর ব্যবহারকারীরা বলছেন যে বন্দরে যে কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট সেগুলো বাড়াতে হবে, কারণ বর্তমানে যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো বেশ পুরনো এবং ঘন ঘন এসব যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার কারণে তাদেরকে কন্টেনার ডেলিভারি এবং হ্যান্ডলিং কার্যক্রমে বেশ ব্যাঘাত ঘটে এবং সে কারণে পণ্য ডেলিভারি নিতেও আমদানিকারকদেরকে বেশ বেগ পেতে হয় এবং সে কারণে যদি পণ্য ডেলিভারি নিতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আমদানিকারকদের এই ক্ষতি গুনতে হয়। তাই ব্যবহারকারীরা বলছেন যে খুব দ্রুত যেন বন্দর তাদের যন্ত্রপাতি সংখ্যা বাড়ায়। তো বন্দর কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে তারা ইতিমধ্যে 10টি স্টাডল ক্যারিয়ার কিনেছে, তবে সেগুলো এখনও ব্যবহার করা এখনও সেগুলো সেই যন্ত্রপাতিগুলো ব্যবহারের জন্য এখনও যে আনুষ্ঠানিকতা দরকার সেগুলো এখনও শেষ হয়নি। তো আর কি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু আবহাওয়া মোটামুটি ভালো এবং বন্দরে মোট বহির্নোঙর এবং জেটিতে 49টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে জেটিতে আছে 14টি জাহাজ এবং বহির্নোঙরে আছে প্রায় 30টির মতো জাহাজ এবং এই জাহাজগুলোর মধ্যে গম, লবণ, জিপসাম, সিমেন্ট ক্লিংকার সহ বিভিন্ন পণ্যবাহী জাহাজও রয়েছে। তবে আবহাওয়া ভালো থাকার কারণে সব জাহাজ থেকেই মোটামুটি ভালোভাবে কাজ চলছে এবং গত 24 ঘন্টায় বন্দর কর্তৃপক্ষ প্রায় 3,000 টিউস কন্টেনার ডেলিভারি দিয়েছে এবং প্রায় 5,000 টিউসের চেয়েও বেশি কন্টেনার হ্যান্ডলিং করেছে। তো মাহমুদ, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্দর এলাকা থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজিরা শিউলি। এক দফা দাম বাড়ানোর পর আবারও দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস মঙ্গলবার ভরি প্রতি 1,063 টাকা কমিয়ে 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে 42,210 টাকা। বাজুস জানিয়েছে নতুনের দাম কার্যকর হবে বুধবার থেকে। প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম ধরা হয়েছে 40,110 টাকা এবং 18 ক্যারেট বিক্রি হবে 33,465 টাকায়। প্রতি ভরি রূপার দামও 58 টাকা কমে বিক্রি হবে 933 টাকায়। জাপানি বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে আলাদা অর্থনৈতিক অঞ্চল দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাচাতো ওয়াতানাবে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি কথা জানান। এ সময় বাংলাদেশ থেকে জাপানের রপ্তানির পরিমাণ বাড়ানোর বিষয়ে তিনি রাষ্ট্রদূতের সহায়তা চান। এছাড়াও বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও কথা হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, ভৌগোলিক অবস্থানগত দিক থেকেই বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। পর্যাপ্ত অবকাঠামো সুবিধা এবং প্রশিক্ষিত জনশক্তি নিশ্চিত করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। 2010 ছিল 400, এখন সেটা হয়েছে 1 বিলিয়ন। আমরা আশা করি
যে আগামী 3 বছরের মধ্যে এটা 2 বিলিয়নে আমরা পৌঁছতে পারবো। আমাদের বাংলাদেশে যদি আমরা তাদেরকে একটা স্পেশাল ইকোনমিক জোন দেই, যেটা চিটাগাংয়ের যে কোনো জায়গায় দেওয়ার সম্ভাবনা আছে, এবং জাপানিজরা তাদের দেশের অনেক শিল্প এখানে তারা রিলোকেট করবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, শিক্ষকরা তাদের সমস্যা সম্পর্কে পরিষ্কার না হয়েই আন্দোলনে নেমেছেন, এক্ষেত্রে তাদের জানা সীমাবদ্ধতা রয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং কর্মদক্ষতা সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া এখন থেকে আর কোনো পে কমিশন হবে না বলেও জানান তিনি। সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী দেশের, তারা একদম জ্ঞানের অভাবের ফলে এইরকম একটা আন্দোলনে গেছে। তাদের পাত্তাই নাই যে কি হয়েছে কিসে ইন দি রেকমেন্ডেশনস, কোথায় তাদের মর্যাদাহানি হয়েছে। আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। প্রমোশনের proportion থাকা উচিত। It should be a pyramid. It's not a pyramid. It's a reverse pyramid in the education sector. That does not work. This is an unworkable system. So it has to be reformed. এখন আর কোনো পে কমিশন হবে না, আমরা সেটা আর কি নীতিগত সিদ্ধান্ত দিচ্ছি। এইবারের পে ইনক্রিজের পরে সরকারি চাকুরিয়ারা অভিযোগ করতে পারবেন না। এখন থেকে ভবিষ্যতে যেটা হবে, there will be an officer whose business will be to look after these problems every year, and every year he will submit a report to the cabinet what is his assessment of the pay and service condition. এবং আমার ধারণা যে ভবিষ্যতে এরকম এই সাময়িক ইনক্রিজ হবে 2 বছর 3 বছরে একাত্তু, ওটার জন্য কোনো কমিশন লাগবে না। গবেষণার ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের তথ্য ব্যবহার না করে মূল তথ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার বিকেলে রাজধানীর এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য 1947 থেকে 69 পার্লামেন্টের ভাষ্য শীর্ষক গবেষণামূলক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় বইটির সমালোচনা করতে গিয়ে তৎকালীন পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যকার অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য সম্পর্কে জানতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর হাবিবুল্লাহ বাহারের লেখা এই বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের অধিনায়ক তরুণ অলরাউন্ডার মোহাম্মদ মেহেদী হাসান মিরাজকে ইউথ অ্যাম্বাসেডর করেছে ওয়ালটন। আগামী 2 বছরের জন্য মিরাজকে অ্যাম্বাসেডর করেছে ওয়ালটন গ্রুপ। সোমবার মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসার কনফারেন্স হলে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস.এম. জাহিদ হাসান, সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নোয়াখালী জেলার চৌধুরীহাট শাখার উদ্বোধন হয়েছে মঙ্গলবার। গ্রাহকদের শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলে যাত্রা শুরু করেছে ব্যাংকটি। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক আলী বলেন, দেশের ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সব এলাকায় ব্যাংকিং সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। বিক্রয়.com এর আয়োজনে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এ বর্তমান অবস্থা ও সম্ভাবনা বিষয়ক সেমিনার হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইন বিজ্ঞাপনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন আলোচকরা। সেমিনারে উপস্থিত ছিলেন বিক্রয়.com এর মার্কেটিং ডিরেক্টর মিশা আলী, প্রথম আলো ডিজিটালের সিওও আহতারাম উদ্দিন সহ অন্যরা। সেমিনারের মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রথম আলো ডিজিটাল। So we know exactly the prices for working up to both the seller and the buyer. দর্শক, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক ইনফ্রাস্ট্রাকচার সামিট 2015। সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আপনি
যেমনটা বলছিলেন আন্তর্জাতিক অবকাঠামো সামিট 2015 সকাল 10টার কিছু পরে রাজধানীর সোনারগাঁয়ে হোটেলে শুরু হয়েছে এবং সকালে এই সামিটের যে বিভিন্ন অংশগ্রহণকারীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছেন, বিশেষ করে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আধুনিক অবকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় এবং আধুনিক অবকাঠামো প্রণয়নের বিভিন্ন দিক তারা তুলে ধরছেন। বিভিন্ন পরিবেশ বান্ধব বিষয় এখানে উঠে এসেছে। বিশেষ করে আমরা জানি টেলিযোগাযোগ খাতে কিছুটা আমরা পরিবেশের কথাও বলে থাকি, পরিবেশ দূষণের কথাও বলে থাকি, কিছু রেডিয়েশনের কথাও বলা হয়ে থাকে। তো সেগুলো থেকে কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরো পরিবেশ বান্ধবভাবে আরো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের উপকারের মাধ্যমে এবং জন সম্পৃক্ততার মাধ্যমে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় সেগুলো নিয়ে এখানে সকাল থেকে কথা হচ্ছে। এখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে, বিভিন্ন তারা আধুনিক প্রযুক্তির বিষয়গুলো তুলে ধরেছেন। উচ্চ প্রযুক্তির এখানে কথা বলা হচ্ছে, আধুনিক টাওয়ার ব্যবস্থার কথা এখানে তারা বলছেন এবং যে বিভিন্ন শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলের যে পার্থক্য রয়েছে, অর্থাৎ শহর অঞ্চলে অনেক বেশি ঘনবসতির মধ্যে অনেক বেশি তাদের যে অবকাঠামো স্থাপন করতে হয়, বিশেষ করে মোবাইল প্রযুক্তির যে টাওয়ার ব্যবস্থাপনা রয়েছে সেগুলো আসলে আরো কম ব্যবস্থাপনায় কিভাবে কম টাওয়ারের স্থাপনের মাধ্যমে এবং আর বেশি মানুষকে এই সহায়তা দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। তো সেই সামিট আজকে সারা দিন ব্যাপী চলবে এবং সেই বিষয়গুলোই তারা আসলে তুলে ধরবেন। যেহেতু আমাদের এখন প্রায় অনেক বেশি গ্রাহক রয়েছে, অনেক বেশি মোবাইল প্রযুক্তি ব্যবহার হচ্ছে এবং সবার কাছে মোবাইল প্রযুক্তি পৌঁছে গেছে। ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের কথা বলছি আমরা। তো সেটা আরো কিভাবে প্রযুক্তি বান্ধব এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সেটা বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এই সামিটের আয়োজকে আছে ইটকো ইন্টারন্যাশনাল লিমিটেড। তো সেখানকার একজন ব্যবস্থাপনা রয়েছেন। আমি তার সঙ্গে আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকের এই সামিটের কি আয়োজনের মূল উদ্দেশ্য কি এবং সেই সামিটের মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশে কি তথ্য পৌঁছে দিতে চান। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আজকে এই প্রোগ্রামের মেইন আয়োজন হচ্ছে যে আমাদের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে আমাদের প্রযুক্তি কিভাবে বাংলাদেশের এই লক্ষ্য পূরণে গভর্নমেন্টের যে প্ল্যান আছে কিভাবে সহায়তা করতে পারে সেটাই আসলে মূল উদ্দেশ্য এখানে। যেখানে আমাদের এখানে বাইরে থেকে অনেক স্পিকার এসছেন যারা আসলে বেসিক্যালি আমাদের এই অবকাঠামো রিলেটেড সমৃদ্ধি কিভাবে ডিজিটাল বাংলাদেশকে সহায়তা করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। পরিবেশ বান্ধব আপনি কি সঙ্গে বললেন, অফকোর্স আমরা সোলার ডেপ্লয়মেন্টের মাধ্যমে আমরা আসলে কিভাবে আরও পরিবেশ বান্ধব করে তুলতে পারি এবং আমাদের যে টাওয়ার আছে বিভিন্ন জায়গায় সেগুলিকে আমরা কিন্তু সোলার আরও ডিপ্লয় করছি সামনের দিকে। সো আমরা যেন অল্প খরচে আমরা অত্যাধুনিক সার্ভিস দিতে পারি, জনগণের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য। তো আরেকটি বিষয়, আমরা ঘনবসতিপূর্ণ এলাকাতে বসবাস, বিশেষ করে ঢাকা কিংবা শহর অঞ্চলে, তো সেখানে অনেক বেশি আমরা টাওয়ারের ব্যবহার দেখে থাকি এবং সেটা পরিবেশের ক্ষতিকরও বলা হয়ে থাকে পরিবেশ বিভিন্ন মন্ত্রণালয় কিংবা পরিবেশের বিষয় থেকে। তো সেটাকে আরো কিভাবে কম ব্যবহারের মাধ্যমে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের ক্ষতি কম করে এটাকে ব্যবহার করা যেতে পারে। আপনি ঠিকই বলেছেন, আসলে সেই জন্য আসলে আমরা অত্যাধুনিক টাওয়ার ইনফ্রাস্ট্রাকচার দেশে নিয়ে আসতে চাচ্ছি। আসলে একটা টাওয়ার দিয়ে আমরা বিভিন্ন রকম অপারেটর কীভাবে সার্ভিস দিতে পারি সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি এবং সামনের দিকে আমরা সেটাই করব। এবং আমাদের কিছু সলিউশন যেটা আছে, যেমন ক্যামোফ্লেজ সলিউশন, দেখে মনে হবে ছোট একটা মসজিদ বা ছোট একটা ক্লক টাওয়ার মতো মনে হবে, কিন্তু আসলে এখান থেকে কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করব, যার ফলে আসলে ওই রেডিয়েশনে যে বিভিন্ন রকম শোনা যাচ্ছে আসলে ওই ধরনের কোনো আসলে পরিবেশ অবান্ধব কোনো কিছু হবে না ওইটার মাধ্যমে। তো সেভাবেই আসলে আমরা আরও পরিবেশ বান্ধব প্রযুক্তি দেশে নিয়ে আসতে চাচ্ছি সামনের দিকে। ধন্যবাদ আপনাকে। এই যে তিনি যেমনটা বলছিলেন আসলে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের কথাই তিনি বলছেন। বিশেষ করে আমরা রেডিয়েশনের কথা জানি যে মোবাইল টাওয়ারের ব্যবহারের ফলে উচ্চ রেডিয়েশন বিকিরণ হতে থাকে। তো সেটাকে আসলে কিভাবে কমিয়ে এনে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে সেই সেবাটা দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। সারাদিন আলোচনা চলবে, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানাতে চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক ইনফ্রাস্ট্রাকচার সামিট 2015। আর সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। অবশেষে চলতি মাসে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় জেলেদের জালে আটকা পড়ছে নানা আকারের রূপালী ইলিশ। এতে স্বস্তি ফিরে এসেছে জেলেদের মধ্যে। তবে মা ইলিশ রক্ষায় 26 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত আবারও ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় জেলেদের আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, আশ্বিনের ভরা পূর্ণিমায় জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখা সম্ভব হলে রক্ষা পাবে প্রায় 1,500 কোটি মা ইলিশ। ফারুক আহমেদের তথ্য, কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মেঘনা নদীর বুকে ভেসে বেড়াচ্ছে জেলেদের সারি সারি নৌকা।
ইলিশের এ ভরা মৌসুমে জালে ধরা পড়ছে নানা আকারের রূপালী ইলিশ। জেলার মতলব উত্তরের ৬০ নল থেকে দক্ষিণে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত দীর্ঘ ৬০ কিলোমিটার নদীতে মাছ ধরছেন জেলেরা। তবে আগের মতো মিলছে না ইলিশের ঝাঁক। দীর্ঘদিন পর অল্প সংখ্যক হলেও জালে মাছ ধরা পড়ায় স্বস্তিতে রয়েছেন জেলেরা। আমরা মাছ এখন যা পাই আমরা খুশি আছি। মাছটা আজ ৭-৮ দিন ধরে পাইতে আছি। এদিকে মা ইলিশ রক্ষায় ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নদীতে জাল ফেলা নিষিদ্ধ থাকবে। তবে এ সময় জেলেদের আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যদি ১৫ দিন আমার বন্ধ হতো আমরা কি খেয়ে বাসুন টুকটাক মাছ পাই জাল সামনে কি খামু কি আর মনে করবো। জেলেদের পুনর্বাসনের জন্য বর্তমান সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি নগদ অর্থ এবং চাল দিয়ে এই ১৫ দিন জেলে পরিবারদেরকে সহযোগিতা করার জন্য। চলতি মাসে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরা পড়ায় দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে চাঁদপুর শহরের বড় স্টেশন এবং হাইমচরের কাটাখালী মাছের আড়ত। আমরা মৎস্য ব্যবসায়ী এবং জেলেরা খুব অসংখ্য অবস্থা ছিলাম। যে মাছটা এখন পাচ্ছি মোটামুটি আমাদের পুষতেছে। আশ্বিন মাসে ভরা পূর্ণিমায় ইলিশ ধরা বন্ধ হলে প্রায় ১৫০০ কোটি মা ইলিশ রক্ষা পাবে বলে জানালেন এই ইলিশ বিশেষজ্ঞ। ভরা পূর্ণিমার সময় এবং পরের দিনগুলি বেশি পটেনশিয়াল, বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা বিবেচনায় রেখে এক একটি দিন বাড়ালে ১ থেকে ১৫০০ কোটি মা ইলিশ অতিরিক্ত রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। চাঁদপুরে ৬০,০০০-এরও বেশি জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, চাঁদপুর। টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি আর সবজি ক্ষেত। এছাড়া খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে বন্যা দুর্গতরা। তবে জেলা প্রশাসক জানিয়েছেন ইতোমধ্যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। কাজী তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই প্লাবিত হচ্ছে টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলো। গত কদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে সদর উপজেলার কাতুলি, মামুদনগর, হুগরা ও কাকুয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে পানির নিচে রয়েছে রাস্তাঘাট, হাজার হাজার একর রোপা আমনের বীজতলা, ফসলি জমি ও সবজি ক্ষেত। আর ঘরবাড়িতে পানি ওঠায় গরু ছাগল সহ গবাদি পশু নিয়ে চরম বিপদে পড়েছেন এখানকার মানুষ। পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগও। পানিবন্দী মানুষের অভিযোগ, এখনো কোনো ধরনের সহায়তা পাননি তারা। চতুর্দিকে পানি, গাছঘরটাই নেতা হারাই ফেরতেছি না। তার মধ্যে ধরেন খাদ্যেরও অভাব, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বাড়ি কষ্ট, চৈকাই রান্না কামাই রোজে নাই। ১৫ দিন ধরে পানি, গরু বাছর নিয়ে খুব কষ্ট আছি। মেম্বার সাহেব ফুসকে দেয় না, মেম্বারেও কিছু দেয় না, চেয়ারম্যানেও কিছু দেয় না, আমরা খুব অসহায়। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পাবলিক তো কষ্টে আছে, বাড়িঘর ভাঙ্গা যা অবস্থান নিচে যে জায়গায় পানিতে বাসতিছে, মাছা করে রাখছে, কিন্তু তাদের দেখতে যাবো যে কি নিয়ে, কারণ আমি চা পাওয়ার কোন উপযুক্ত তা পাই না। ত্রাণ সহযোগিতা ব্যাপক আকারে না। এখন যে অবস্থা ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য এই এলাকায় একটা আশ্রয়ন প্রকল্প দ্রুত দরকার। অবশ্য জেলা প্রশাসক জানালেন দ্রুত সময়ের মধ্যেই বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হবে। জরুরি সহায়তা হিসেবে টাঙ্গাইল সদরে ৩৩ মেট্রিক টন চালের বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি তারা স্থানীয় প্রশাসন যথাযথ তালিকা করে বিতরণ চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ, চাল বা টিন যাই লাগুক সেটি রয়েছে, চাহিদা মোতাবেক আমরা সরবরাহ করতে পারব। টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ৫৫টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জুলাইতে বেড়েছে জার্মানির উৎপাদন খাতের কার্যক্রম। জুলাইতে জুনের চেয়ে 0.7% পর্যন্ত বেড়েছে কারখানার কার্যক্রম। একে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখলেও ইউরোপের পাওয়ার হাউস হিসেবে একে নগণ্য হিসেবে বিবেচনা করছেন বাজার বিশ্লেষকরা। তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে জার্মানির আর্থিক কার্যক্রমের পরিসংখ্যান আরও শক্তিশালী হবে বলেও পূর্বাভাস দিয়েছেন তারা। ইউরোর মান কমায় অভ্যন্তরীণ চাহিদা না বাড়লেও চাঙা হয়ে উঠেছে দেশটির রফতানি খাত। পাশাপাশি বেড়েছে খুচরা বিক্রি, বেসরকারি খাতের উন্নয়নও। তবে রফতানিতে নির্ভরতা থাকায় চীনের ধীরগতি ক্ষতিগ্রস্ত করছে পুরো ইউরোপকে। On China's slowdown, which could impact its exports later this year. It's already hurting investor morale in the Eurozone. The Centix survey for September slipped to its lowest reading since
আগামী ডিসেম্বরের মধ্যে কিয়েভকে গ্যাসের জন্য বকেয়া $300 কোটি পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলওয়ানভ। সম্প্রতি রাশিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পাওনা এ অর্থ ব্যয় করা হবে রাশিয়ার অবকাঠামো খাতের বিভিন্ন প্রকল্পের উন্নয়নে। তবে এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, অন্যান্য দাতাগোষ্ঠীর চেয়ে বেশি গুরুত্ব মস্কোকে এই মুহূর্তে ইউক্রেনের পক্ষে দেয়া সম্ভব নয়। এর আগে ঋণের বোঝা কমাতে পশ্চিমা দাতাগোষ্ঠীর সাথে $360 কোটি চুক্তি করে ইউক্রেন। A partial payment of almost $800 million has been made, but at current prices, it's using gas at a rate of $1 billion a month. দ্য সিল্ক রোড ইকোনমিক বেল্টভুক্ত দেশগুলোতে গেল 7 মাসে চীনের সরাসরি বিনিয়োগ বেড়েছে 29.5%। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান এবং লাওস সহ অন্যান্য দেশগুলোতে এ সময়টায় চীন বিনিয়োগ করেছে $859 কোটি। এর মধ্যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 60টি দেশের 1786টি প্রকল্পে $4,944 কোটি বিনিয়োগ করেছে চীন, যা গেল বছরের তুলনায় 39.3% বেশি। তবে কমেছে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ। কয়েক বছর ধরে ক্রমাগত মুনাফা কমতে থাকায় গেল অর্থ বছরে $30 কোটি লোকসান হয়েছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবার। গেল কয়েক বছরে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে $130 কোটি। টোকিও স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কয়েক লাখ ইয়েন জরিমানা দিতে হয়েছে তোশিবাকে। তবে মুনাফা কমলেও বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। দুর্নীতির জন্য 2011 সাল থেকে বিভিন্ন সময়ে জরিমানা দিতে হয়েছে তোশিবাকে। সেই সাথে প্রতিষ্ঠানে কমেছে বিনিয়োগের হারও। আইসক্রিম খেতে কেনা ভালোবাসে। আবহাওয়া ঠান্ডা হোক কিংবা গরম, তাতেই বা কি এসে যায়। সারা বছরই এর চাহিদা থাকে ছেলে বুড়ো সবার কাছেই। ব্র্যান্ড তো বটেই, স্বাদের ভিন্নতায় আইসক্রিম প্রেমীদের মন জয় করে নিয়েছে অখ্যাত কোম্পানিগুলো। শুধু তাই নয়, নেসলে, ইউনিলিভারের মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টেক্কা দিয়ে বিশ্ববাজারে চুটিয়ে ব্যবসাও করছে তারা। 10 বছর আগে ব্রিটেনে স্বল্প পুঁজি নিয়ে যাত্রা শুরু করে জুটস আইসক্রিম। বিদেশ থেকে আমদানি করা পণ্যে নয়, দেশীয় দুগ্ধজাত পণ্য দিয়েই তৈরি হয় এখানকার আইসক্রিম। প্রথম দিকে স্থানীয় দোকানগুলোতেই চাহিদা ছিল জুটস ফ্যাক্টরির আইসক্রিমের। তবে ভালো মান আর স্বাদের কারণে এখন ছোট্ট এই কারখানার খ্যাতি রয়েছে পুরো ব্রিটেন জুড়ে। কারখানার আশেপাশে সব দোকানেই তাই জুটস আইসক্রিমের সয়লাব। প্রত্যাশা আছে দেশের বাইরে আইসক্রিম রফতানিরও। বর্তমানে এই ফার্মকে ঘিরে কাজ করছে 30 জন। তারা এই কোম্পানিকে বিশ্বাস করে, পাশাপাশি তারা এটাও জানে এই আইসক্রিমগুলো কিভাবে তৈরি হয়। এই কারখানার আয়ের 10% আমরা কোনো না কোনো দাতব্য সংস্থায় দিয়ে দিই। বর্তমানে বিশ্বের আইসক্রিমের বাজারের 1/3 নিয়ন্ত্রণ করে ইউনিলিভার আর নেসলে। আইসক্রিমে ফ্যাট কম থাকার কারণে খ্যাতি রয়েছে ইউনিলিভারের, আর নেসলে সুপরিচিত পণ্যের গুণগত মানের কারণে। এছাড়াও আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াও বেলা, ইউরোপের R&R এবং চীনের ম্যাংনিউ ডেইরির। তবে স্থানীয়ভাবে তৈরি আইসক্রিম কারখানার প্রসারে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জায়ান্ট ফার্মগুলো। আইসক্রিমের স্বাদে ভিন্নতা আনার চেষ্টা করি আমরা। 2010 সালে লবণাক্ত ক্যারামেল সমৃদ্ধ আইসক্রিম তৈরি করেছি আমরা, অথচ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এই উদ্যোগ নিয়েছে আমাদেরও 4 বছর পর। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে দেশের বাইরে তো দূরে থাক, কারখানার পাশের ছোট্ট দোকানেও আইসক্রিম সরবরাহ অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই জায়ান্ট কোম্পানিগুলো ক্ষুদ্র এসব প্রতিষ্ঠান কিনে নিলে এ সমস্যার খানিকটা সমাধান হতে পারে বলে মত বিশ্লেষকদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, আবারও জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসসিএক্স প্রধান সূচক কিছু সংখ্যক কমে দাঁড়িয়েছে 4783 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস সরিয়া সূচক দেখতে পাচ্ছি 2 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 1173 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচক 3 পয়েন্টেরও কিছু বেশি পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1823 পয়েন্ট। অন্যদিকে এখনো পর্যন্ত ডিএসসিতে লেনদেন হয়েছে 101 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। এবং দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 127টির, কমেছে 112টির এবং অপরিবর্তিত রয়েছে 47টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন চলে এসেছি টপ 20 শেয়ারে। দেখে নেব তালিকার প্রথম অবস্থানে রয়েছে আমান ফিড, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 73 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 74 টাকা 30 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য 69 টাকা 10 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 10 টাকা 50 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 10 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 10 টাকা 20 পয়সা।
লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 31 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেনের মূল্য 31 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 30 টাকা 50 পয়সা। এমারেল্ড ওয়াল রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 49 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 50 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 49 টাকা 50 পয়সা। ওরিয়ন ইনফিউশন লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 64 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 64 টাকা 40 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য 62 টাকা 40 পয়সা। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 72 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 73 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 72 টাকা। আইডিএলসি রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 61 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 61 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 59 টাকা 80 পয়সা। এনবিএল রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 10 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 10 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 10 টাকাই। মতিন স্পিনিং রয়েছে টপ 20 শেয়ারে দেখতে পাচ্ছি নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 47 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 48 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 47 টাকা 30 পয়সা। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 248 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 250 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 248 টাকা 50 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 147 টাকা 50 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 148 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 146 টাকা 70 পয়সা। দর্শক, টপ 20 শেয়ারের 12তম অবস্থানে রয়েছে ইবনে সিনা টেলিকম খাতের প্রতিষ্ঠান, গ্রামীণ ফোন রয়েছে টপ 20 শেয়ারের 13তম অবস্থানে, সাইপ পাওয়ারটেক রয়েছে 14তম অবস্থানে এবং আলহাস টেক্সটাইল রয়েছে 15তম অবস্থানে, লাইন বিডি রয়েছে টপ 20 শেয়ারের 16তম অবস্থানে, লাফাজ সুরমা সিমেন্টকে দেখতে পাচ্ছি 17তম অবস্থানে, তিতাস গ্যাস রয়েছে টপ 20 শেয়ারের 18তম অবস্থানে এবং জিএসপি ফাইন্যান্স রয়েছে টপ 20 শেয়ারের 19তম অবস্থানে এবং লিগেসি ফুটওয়্যার অর্থাৎ টপ 20 একদম নিচে অবস্থান করছে, 20তম অবস্থানে অবস্থান করছে লিগেসি ফুটওয়্যার। দর্শক, শেয়ার বাজারের খবরাখবর শেষ করার আগে দেখে নেব সূচকের আরেকবার অবস্থান। ডিএসসিএক্স প্রধান সূচক এখনো পর্যন্ত কিছু সংখ্যক কমে দাঁড়িয়েছে 4783 পয়েন্ট, অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সরিয়া সূচক দেখতে পাচ্ছি 2 পয়েন্টেরও কিছু বেশি কমে দাঁড়িয়েছে 1173 পয়েন্ট, অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচক এখনো পর্যন্ত 3 পয়েন্টেরও কিছু বেশি কমে দাঁড়িয়েছে 1823 পয়েন্ট। আর শেয়ার বাজারে এখনো পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 101 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। শতভাগ দেশীয় কাঁচামালের উপর নির্ভর করে দেশেই তৈরি হচ্ছে চামড়ার নিত্য নতুন পণ্য। রপ্তানি বাড়াতে লেদার গার্মেন্টস শিল্প স্থাপনের পরামর্শ এ খাতের বিশেষজ্ঞদের। নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজধানীতে বছর বছর বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়া। অভিযোগ, ভাড়াটিয়াদের জটিলতা নিরসনে হাইকোর্টের নির্দেশনা থাকলেও নেই বাস্তবায়ন। রংপুরের মিঠাপুকুরে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও জামায়াত শিবির ঘরানার প্রতিষ্ঠান আরডিপি। আইনি জটিলতায় ব্যবস্থা নিতে পারছে না সমবায় বিভাগ। এবং অবশেষে আবারও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় জালে ধরা পড়ছে নানা আকারের ইলিশ। স্বস্তিতে জেলেরা, সরগরম মাছের আড়তগুলো। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।